আজকে তৃণমূলের এই সংস্কৃতি দেখে শহীদদেরাও নিশ্চয়ই লজ্জা পাচ্ছে। তারা মনে মনে ভাবছে যে আজকে আমরা কেন মারা গেলাম। তাই আমি শহীদদের বলবো, জেগে ওঠো বীর, লুঙ্গি তুলে তৃণমূল নেতাদের পোঁদে মারো তীর, এবং তাদের পোঁদের মাংসগুলোকে করো চিরচির। পশ্চিমবঙ্গে এই শহীদ দিবসের নামে কেউ করছে মদ খেয়ে উদ্দাম নৃত্য, আবার কেউ বাজাচ্ছে বাঁশি। তাই তৃণমূলের নেতাদের মনে খুব এসছে হাসি। তারা ভাবছে আমরা এত উন্নয়ন করেছি যে মানুষ হয়তো আমাদের দলে এসে যোগ করবে, কিন্তু আসলে সেটা নয়। মানুষ এসছে সার্কাস দেখতে। তো মানুষের সার্কাস দেখা হয়ে গেলে ডিম ভাত খেয়ে যে যার বাড়ি চলে যাবে। ও তো মরে যাবে। আজকে আমরা একটু আলাদা রকমের ভিডিও ট্রাই করতে চলেছি, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে দমফাটা হাসির ভিডিও। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর বেশি নবকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। 21শে জুলাই তোমরা জানো যে তৃণমূল নেতাদের সার্কাস, জিমনাস্টিক এবং অনেক কিছু প্রদর্শন করার জায়গা। কেউ বলছে মদ হচ্ছে মহান জিনিস, আবার কেউ করছে নাগিন ড্যান্স, কেউ এসছে হিজড়ে সেজে, আবার কেউ করছে লুঙ্গি ড্যান্স। মাদারের বাচ্চা জগন্নাথের দেবের এবার দিদি মন্দির বানাই দিল, 100 দিনের কাজের টাকা দিদি মিটাই দিল, দিদি মিটাই দিল, আম পাকা লালে লাল জাম পাকা কালো। বাপের পোদে ঢুকে দিয়ে চলে আস। কাকার 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে। কাকা এখন বাঙালি প্রধানমন্ত্রী চাইছে। কাকা চাইছে যে তাদের ছেলেপুলেরা যেরকম বড় হয়ে বিদেশে যাচ্ছে খাটতে, লেবারের কাজ করতে, কাকা চাইছে যে পশ্চিমবঙ্গের যে লেবারগুলো আছে সেগুলো সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকুক, এবং ভারতবর্ষে যত লেবার তৈরি হবে তারা দেশে বিদেশে যাবে। কাকা ঘাটাল থেকে এসছে এবং কাকা হিজড়ে সেজে এসছে। কাকা একজন পুরুষ মানুষ। কাকার মনে খুব উৎফুল্ল। কাকার পেছনে জল ঢুকে গেছিল এই বন্যাতে। তৃণমূল সরকার আর 14 বছর ধরে তারা বিভিন্ন রকমের ভাঁওতাবাজি দিয়ে ভোটটা মোটামুটি আদায় করে নিয়েছে, এবং পশ্চিমবঙ্গের একজন জননেতা তিনি হচ্ছেন দেব, অর্থাৎ দীপক অধিকারী। তিনি তাদের ভাঁওতামি দিয়ে দিয়ে 2বার সাংসদপদটা জিতে নিলেন, এবং সংসদে না গিয়ে তিনি মুভি করে বেড়াচ্ছেন, শুধু শুধু মাইনেগুলো নিচ্ছেন। তবুও কাকার পদে অনেক রস। কাকার রস মারতে আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো এইখানটায় কাকার দুটো জিনিসের অভাব আছে। বুকে কাকার একটু বোঝা নেই, তাই বুকে দুটো বোঝা দেওয়া দরকার ছিল। এইসব যে মানুষগুলো, এগুলোকে মুখ্যমন্ত্রী পুরো যেন সাইকো বানিয়ে রেখে দিয়েছে। এরা মুখ্যমন্ত্রীর নামে কেউ কিছু বললে এরা সবসময় জ্বলে ওঠে। সত্যি শহীদ দিবসের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের মান, ইজ্জত সব কিছু ধুলোর সাথে মিশে যাচ্ছে। তৃণমূলের কিছু অশিক্ষিত মূর্খ কার্যকর্তারা ছাড়াও তৃণমূলের সব নেতাই তো মূর্খের দলে। কারণ অনেকেই বলছেন যে এই 21শে জুলাইটা নাকি কোনো রাজনৈতিক সমাবেশ নয়। যদি রাজনৈতিক সমাবেশ না হয়, ওখান থেকেই তিনি বিরোধীদের আক্রমণ করবেন, ওখান থেকেই তিনি তৃণমূলের বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করবেন, ওখান থেকেই তিনি বিভিন্ন রকমের মানুষকে ভাঁওতাবাজি শোনাবেন। তো এটা কোনো রাজনৈতিক সভা নয়। এর থেকে মূর্খমির পরিচয় কোনো মানুষ যে দিতে পারে, এটা ভেবে আমাদের অনেকটাই অবাক লাগছে। পশ্চিমবঙ্গের মানুষকে সারা জীবন বোকা বানিয়ে তাদের থেকে সব টাকা ঝেড়ে দিয়ে আজকে শহীদ দিবসের নামে এইসব নোংরামি চলছে। সাধারণ মানুষ এদেরকে কোনোদিন ক্ষমা করবে না। শহীদেরা এটা দেখে স্বর্গে উদ্দাম নৃত্য করছে, বলছে আমাদের একবার অন্তত মর্তলোকে যেতে দাও, আর ওখানটায় গিয়ে আমি আগে দিদির বলি দিতে চাই। শহীদেরা যমরাজের কাছে রিকোয়েস্ট করেছে এবং দিদিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো নচিকেতার গান তুমি যাবে বলে, সেটা দিয়েও আমরা দিদিকে বিদায় দিতে পারি। সম্প্রীতি নষ্ট করছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। বাংলার সম্প্রীতি নষ্ট করছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। এই মিছিলটা যে হয়েছে, এই মিছিলে যিনি অ্যাঙ্কারিং করছেন বা যিনি হোস্ট করছেন তাকে আমি স্যালুট জানাই। তার কারণ হচ্ছে মিছিলটা হচ্ছে পটাশপুরের 2 নম্বর ব্লকের। তো এখানটায়
ইনি যা বলেছেন এটা সত্যি কথা তার মুখ থেকে বেরিয়ে গেছে। বাংলার সংস্কৃতি নষ্ট করছো কেন? অভিষেক ও মমতা জবাব চাই, জবাব দাও। তো সত্যি কথাই বলেছে যে এটা কিন্তু বাংলার সম্প্রীতি, এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে নষ্ট হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার যখন ভাজপা সরকার এসেছে তারপর থেকে ভারতের একটা নাম হয়েছে সারা বিশ্বে। ভারতকে এখন বিশ্বগুরুর আখ্যা দেন অনেক নেতাই। যিনি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি তো প্রধানমন্ত্রীর সবসময় প্রশংসা করতে ব্যস্ত, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের যে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর 28টি রাজ্য আছে, সেই 28টি রাজ্যে প্রত্যেকটা জায়গার মানুষের কাছে শুনবে আমাদের মুখ্যমন্ত্রীর নামে কুৎসা, আমাদের মুখ্যমন্ত্রীর নামে আজে বাজে কথা। তো এখানটায় তোমরা আমায় বলো যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বাংলার সংস্কৃতি নষ্ট করছেন কি না? কত পাতেলা। আজকে দুটো সম্প্রদায়, হিন্দু এবং মুসলিম, এই দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা আমাদের এই মুখ্যমন্ত্রী তার প্রধান লক্ষ্য ছিল। কারণ পশ্চিমবঙ্গে 40% ওপরে মুসলিম সমাজের বাস। তো এই মুসলিম সমাজকে সারা জীবন অশিক্ষিত মূর্খ করে রাখার একটা সংঘবদ্ধ অঙ্গীকার তিনি নিয়েছিলেন। তো এই মুখ্যমন্ত্রী তিনি অনেক দয়াবান, তাই তিনি তো বলেছেন মুসলিমদের ছেলেপুলেকে মাদ্রাসায় পাঠাও, তাদেরকে স্কুলে পাঠিও না, কারণ তারা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীকে আর ভোট দেবে না। আর যদি মুখ্যমন্ত্রীকে ভোট না দেয় তাহলে কী করে পরিযায়ী শ্রমিক তৈরি হবে, কী করে তারা ঘরে বউ বাচ্চা ছেড়ে দিয়ে বিদেশে পড়ে থাকবে, অন্য রাজ্যে পড়ে থাকবে। তাই মুখ্যমন্ত্রী তিনি অনেক দয়াবান, তিনি মুসলিমদের প্রতি অনেক সহানুভূতিশীল। মুসলিমরা এটা আজ পর্যন্ত কোনো দিন বুঝতে পারলো না, যেদিন বুঝবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, সেদিন ওদের বংশ নির্বংশ হয়ে যাবে। সত্যি কথা বলতে তৃণমূলের মধ্যে মদের যে একটা নেশা আছে সেটা আমরা দেখেছি, এবং নারীর একটা নেশা আছে সেটাও আমরা দেখেছি। অনুব্রত মণ্ডল আইসির মা বউকে ধরে টানছিল। তৃণমূলের যিনি বিধায়ক আছেন সোহম, তিনি মদ খেয়ে একটা রেস্তোরাঁয় মারামারি করলেন বিধায়ক হয়ে। এবং তৃণমূলের বিভিন্ন রকমের যারা নেতা মন্ত্রীরা আছেন তারা প্রত্যেকটাই মাতাল এবং দুশ্চরিত্র। তাদেরকে তো ফিরহাদ হাকিম তাদের নেতা হয়ে আজকে এসছেন, দিয়ে এই ভাষণ রাখতে এসেছিলেন। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিধান, अच्छा বিবিধের মাঝে দেখো মদ মদ মহা মদ মহা মিলন মহান। তো তার মুখ দিয়ে কোনো কারণে সত্যি কথাটা বেরিয়ে গেছে। তো সত্যি কথাটা বেরানোর ফলে তার অনেক প্রবলেম হয়েছে, কারণ এটা নিয়ে মানুষ ট্রোল করছে। কিন্তু ফিরহাদ হাকিমের এতে কিছু যায় আসে না, কারণ তার মাথায় দিদির হাত আছে। দিদি 20 টাকার পাউচ বিক্রি করে, ফিরহাদ হাকিম নয়। তো ফাটলে দিদির ফাটবে, তার তো কোনো কিছু যাবে না। আর একজন জালি মুসলিম হিসাবে ফিরহাদ হাকিমের নাম মুসলিম সমাজে জলজল করে উঠবে। আমি মমতার মিটিংয়ে এসেছি। সত্যি কথা বলতে শুধু দুটো জিনিসের অভাব আছে, সে দুটো জিনিস হচ্ছে সুপারি, সুপারি। কারণ এই দুটো সুপারি হলে শাহরুখ খানের মতো হালকা একটু লাগবে। কারণ শাহরুখ খান এত চুষে খাওয়া, একে মনে হচ্ছে কেউ চুষে খেয়ে ফেলে দিয়েছে, তারপরে এ শাহরুখ খান হয়ে গেছে। আর এই সবসময় এরকম ব্লেজার আর টাই পরে থাকে, এ গরমে পুড়ে সেদ্ধ হয়ে যায় না? বা এদের গায়ে কি গন্ডারের চামড়া আছে? তৃণমূল করে তো তাই সবসময় সে এমনই সেজে থাকে। এগুলোকে ধরে বিচুটি পাতা জলে ডুবিয়ে উদ্যম মারতে হবে, দিলে এরা পুরো ঠিক হয়ে যাবে। শাহরুখ খান সেজেছে, তাহলে ঘরে নাই চাল, ছেলে হচ্ছে আমার শাহরুখ খানের মাল। এমন ধোলাই দেবে তো গণধোলাই, সেদিন তো শাহরুখ খান তোর পোঁদে ঢুকে যাবে। তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি। মালটার কি অ্যাটিটিউড দেখো, বলছে নাকি মমতা ব্যানার্জির সাথে ভিডিও বানাবে। মমতা ব্যানার্জির খেতে কাজ নেই, তা চুরি করার প্ল্যান ছেড়ে দিয়ে তোর সাথে ভিডিও বানাবে? তুই ভাবলি কি করে? আর তোর মুখে লজ্জা নেই? তুই এসেছিস কলকাতায় সিনসিনারি মানুষকে দেখাবি? কি দেখাবি? কলকাতায় তো সব জায়গায় ড্রেনের জলে মানুষ পচে মরছে, কলকাতায় ডেঙ্গুতে কত শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, এবং কলকাতায় দেখবি চাকরিহারা লোকেরা বসে আছে রাস্তায়। আবার কলকাতায় কোথাও দেখবি কোনো রাস্তা ভেঙে পুরো চৌচির হয়ে গেছে, এবং কলকাতা এতটা নোংরা জায়গা, তুই কী দেখাবি ওখানে? কলকাতাটাকে মুখ্যমন্ত্রী লন্ডন বানাতে চেয়েছিল, কিন্তু তার হাতে লণ্ঠন ধরিয়ে কলকাতার মানুষ তাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী লণ্ঠন দিয়ে খুঁজছেন যে ড্রেনে কোথায় ময়লা জমেছে। এরম ভাবে এসেছি। হ্যাঁ, একই রকম হেয়ার স্টাইল, চশমা এবং তার সঙ্গে ড্রেস, এবং তার সঙ্গে আমরা দেখছি যে বছরের 364 দিন বড় যে কাজ করে, বড় যে পান ভাঙতে যাওয়ার কাজ করে, এবং একদিন শুধুমাত্র 21শে জুলাই কোটটাই পরে ছেলে আমার শাহরুখ খান হবে। ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন। এর বাপ মা যেকে কী খেয়ে জন্ম দিয়েছিল, এর তো 3 কাল গিয়ে 1 কালে ঠিক আছে, পুরোটাই শসা একটা আমের মতো লাগছে, আমের আঁটি। যেরকম শাহরুখ খান তার সাথে আবার এ দুটোকে যদি একসাথে বসানো হয়, এ তো হাওয়ায় উড়ে চলে যাবে। এটা বাসিটা কথা বলে, কথা হয় এরকম করে হয়। এটা যেরকম দিদি, দাদা, বৌদি, পিসি, মাসি, কাকু, জেঠু সবই কিছু বলে যাবো। স্কুলে যাবো, পড়তে যাবো, বেড়াতে যাবো, ঘুরতে যাবো। হ্যাঁ, আমি বর্তমানে এখন ধর্মতলা দাঁড়িয়ে আছি, এরকম কথা বলে দিদির মিটিংয়ে যেতে হবে। এই যে বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে, শুনুন বাসিতে বলছে, বলো কোথায়। এইটা শুনে আমার একটা জিনিস খুব করতে ইচ্ছে করছে।
দিদি চোর, দিদি ডাকাত, দিদি ধর্ষকদের সাহায্য কর, দিদি ধর্ষক, দিদি চোর, দিদি চিটিংবাজ। দেখো আমার কত সুন্দর হচ্ছে। আমার বাঁশিটা যদি কেউ কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো 9666777444। তো এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। আমি বাঁশি সবার ঘরে ঘরে ডেলিভারি করে দেবো। শুধু চার্জ হচ্ছে 1 লাখ টাকা পার বাঁশি। ওই বাঁশি নিয়ে গিয়ে তোমরাও তৃণমূল নেতাদের পেছনে গুঁজে দিও, দিলে তারাও বলতে থাকবে যে আমাদের দিদি চোর, আমাদের দিদি চোর। কার মিটিং এ তাই তাই ও মা বাবা দিদি দাদা বৌদি কাকু আন্টি আঙ্কেল পাপা দিদি আমাদের লক্ষ্মী দিদি। এই যে লক্ষ্মী আমাদের দিদি, সে দিদি চুরি করে করে এবং ডাকাতি করে করে ভাইপোকে একটা 4 তলা বাড়ি বানিয়ে দিয়েছে এবং নেতাদের গাড়ি বাড়ি সবই করে দিয়েছে। এবং এই দিদি লক্ষ্মী দিদি যে ধার করে করে পশ্চিমবঙ্গের মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। এই দিদি ধারও করছে, চুরিও করছে, ডাকাতিও করছে, মার্ডারও করছে। তাই এই দিদিকেই তোমরা তো বারবার চাইবে, তাই না? কারণ দিদি 20 টাকা করে মদের দাম কমিয়ে দিয়েছে পুরো। এই দিদি তো ছোট ছোট পাউচে করে মদ বিক্রি করছে। তো দিদিকেই তো এরা চাইবে। যত সব মদ মাতাল চরিত্রহীন লম্পট, তাদের আখড়া হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং তাদেরকে ছত্র ছায়ায় রেখে জঙ্গি বানিয়ে মোটামুটি একটা একটা করে হামলা করাতে হবে হিন্দুদের ওপরে, মুসলিমদেরকে প্রোটেক্ট করতে হবে। তাই তো আমরা দিদিকেই চাই। দিদিকে না চাইলে হবে? দিদি ছাড়া আমাদের তো আর কেউ নেই। আমার দিদি তোমার দিদি সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে। ছাল ছড়াবো তোমার, আর ছড়াবো আঁশ। দিদিমণি এবারে জিতলে দেবে তৃণমূলকে বাঁশ। তো ভাইপোর জন্য দিদি সব কিছু করতে পারে, আমিও এটা বলতে চাইলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমায় বলবে, ঠিক আছে? আর আমার বাঁশিগুলো কেনার জন্য যোগাযোগ করবে। এবং 21শে জুলাই তো এখন মানে একটা অফিসিয়াল ডেট শুধু নয়, বাঙালির জীবনে হয়তো পাঁজিতে লেখা নেই, কিন্তু তার বাইরেও একটা ফিক্সড এমন রাজনৈতিক দিন হয়ে গেছে। বাংলার সাধারণ মানুষ টিভিগুলো জননেত্রী বার্তাটা শোনেন, যারা আসতেও পারেন। টেনশন নেই দেবাংশুবাবু, আমরা বেণীমাধব সিলকে আমরা ঘুষ দিয়ে হোক বা মাথায় বন্দুক ঠেকিয়ে হোক 21শে জুলাইটাকে আমরা পাঁজিতে তোলাবো। এবং পশ্চিমবঙ্গের এই যে দিনটা একটা স্মরণীয় দিন, যেই দিনে তৃণমূলের কিছুজন মানুষ মারা গেছিলো বলে, 14 জন, কুণাল ঘোষের কথায় 14 জন মারা গেছিলো। তাই এরা উদ্দাম নৃত্য করছে, এরা ডিম ভাত সবার জন্য ব্যবস্থা করেছে। কারণ তৃণমূলের নেতারা তো ভেজ খায় না, এরা হচ্ছে মদ মাতাল চরিত্রহীন। তো মধুয়া লোকেরা আর ভেজ কী করে খাবে বলো? তো এটা একটা খুব বিশেষ দিন। এখানটায় তৃণমূলের উদ্দাম নৃত্য হয়, শহীদদের নামে রাজনীতি হয়, শহীদদের পরিবার ছাড়া শহীদ দিবস পালন হয়ে যায়। তো তৃণমূলের এই দিনটাকে পাঁজিতে তুলতেই হবে। বেণীমাধব সিলের সাথে আজকে যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি কি হয়। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বাংলার কাছেই নেত্রীর বার্তা পৌঁছাবে। আমাদের ধারণা বিজেপি বিরোধী লড়াই তার একটা অভিমুখ আগামীকালকে স্থির হবে। বিজেপি বিরোধী লড়াই করতে গিয়ে তোমরা যে কখন পশ্চিমবঙ্গ বিরোধী হয়ে গেছো সেটা তোমরা নিজেরাই জানো না। কারণ বিজেপি কখনো পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কথা বলে না, বিজেপি কোনোদিনও বাংলাভাষী মানুষদের বিরুদ্ধে কথা বলে না। তোমরা আজকে বিরোধী হিসেবে যখন বিজেপি এসছে তার বিরুদ্ধে লড়াই করছো, 2 দিন আগে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছিলে, তারপরের দিন আবার হয়তো দেখবে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে। এরকম করতে করতে তোমাদের তো শত্রু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু দিদি সেই একই আছে, সেই চুরি, সেই ডাকাতি, সেই ধর্ষণ, সেই খুন, এগুলোই হচ্ছে দিদির রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে। দেবাংশুর মতো কিছু ইয়ং ছেলে আজকে তৃণমূলে জয়েন করেছে বলে আজকে তৃণমূল এত উঁচুতে যাচ্ছে আর এত ভালো কাজ করছে। ল কলেজগুলো এবং পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজগুলোতে এই দেবাংশুর মতো নেতারা আছে বলে আজ পর্যন্ত ভোট হয়নি। তারা ইউনিয়ন রুম দখল করে বসে আছে যেন সেগুলো তাদের পৈতৃক সম্পত্তি। তো এইরকম অরাজকতা পশ্চিমবঙ্গে চলছে। পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে, তাদের টুপি পরিয়ে, তাদের জীবনের ক্ষতি করে আজকে আমাদের মুখ্যমন্ত্রী শহীদ দিবসের নামে এই যে ভণ্ডামি করছে, সেটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।